অর্থাৎ কোনো কিছু করাকে কাজকে বলা হয় ইংরেজির মধ্যে ভার্ব, আর আরবির মধ্যে বলা হয় ফাইল। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম একটি রুলস, গো এর পরে টু বসে আর উইথ মানে সাথে। তারপর আমরা একটি রুলস পড়েছিলাম যে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর হচ্ছে ভার্ব মূল ভার্ব থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং অর্থটি হবে আমি কিছু করছি এখন, আমি কিছু করছি এখন, এরকম অর্থ দিবে। অর্থাৎ বর্তমান সময়ে রানিং, চলমান কোনো কাজ করতেছেন এরকম অর্থ দেওয়ার জন্য আসবে যে সাবজেক্ট আসবে প্রথমে একটা, তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আসবে সাবজেক্টের অনুসারে, এরপর হচ্ছে মূল ভার্ব যেটা আসবে এটার সাথে আমরা আইএনজি কে যুক্ত করব। আচ্ছা, এই আই এর জায়গায় আমরা চাইলে ইউ আনতে পারবো, আমরা চাইলে হি আনতে পারবো, আমরা চাইলে সি আনতে পারবো। এটা হচ্ছে সাবজেক্ট, যখন যেটা প্রয়োজন সেটা আমরা এখানের মধ্যে আনবো। তবে অক্সিলারি ভার্ব ক্ষেত্রে যদি সাবজেক্ট আই হয় তখন আমরা এম আনবো সব সময়, অর্থাৎ সাবজেক্ট আই এর সাথে সব সময় এম বসে। আর যদি সাবজেক্ট ইউ হয়, ইউ মানে হচ্ছে তুমি, তখন হচ্ছে এখানে এই জায়গার মধ্যে আর বসবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন দে অথবা রহিম এন্ড করিম, অর্থাৎ দুইজন দ্বারা যদি কোনো সাবজেক্ট হয় তখন এই জায়গার মধ্যে আর বসবে। আচ্ছা, আর যখন হি অথবা সি হবে অথবা কোনো একজন ব্যক্তির নাম হবে, যেমন এখানের মধ্যে হি তারপর হচ্ছে ইস হবে, সি হলে তখন ইস হবে, আর হাসান যদি হয় তখন হবে হাসান ইস। আচ্ছা, আর যদি বস্তুবাচক হয় যেমন ইট ইস, ইট ইস। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমাদের এই জায়গার মধ্যে এস বসবে, তখন আমাদের যে পরবর্তী যে ভার্বটা থাকবে এটার সাথে আমরা আইএনজি যুক্ত করব, তখন অর্থটি হবে আমি কিছু করছি এখন, এরকম অর্থ দিবে। আচ্ছা, যেমন আমরা গতকাল এতটুকু পড়েছিলাম যে দিস ইজ জাহির, এটা হলো জাহির, অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি প্লাস তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব এখন। দিস ইজ জাহির, এটা হলো জাহির। আই এম জাহির, আমি হলাম জাহির। আই এম সিটিং অন আ চেয়ার, আমি বসা রয়েছি অন আ চেয়ার, একটি চেয়ারের উপর। আচ্ছা, আই এম ওয়াচিং টিভি, আমি এখন টিভি দেখছি। আচ্ছা, এরকম অর্থ দেবে। অবশ্য অন মানে হচ্ছে কিছু উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে বসা, যেমন গতকাল বলেছিলাম বুক অন দ্য টেবল, অর্থাৎ হচ্ছে কি বইটি টেবিলের উপরে, অর্থাৎ টেবিলের উপরে মানে হচ্ছে এখানে উপরে অনেক অর্থ আছে, যেমন ইংরেজির মধ্যে হচ্ছে অন মানে উপরে, ওভার মানে উপরে, ওভারঅল মানে হচ্ছে উপরে, তারপর হচ্ছে আফ, ইউ এফ, আফ মানেও উপরে। তবে যখন কোনো একটা জিনিসের তলাটা ওই জিনিসের সাথে লাগানো থাকবে তখন অন আমরা ব্যবহার করব। যেমন এখানের মধ্যে এই মানুষটার শরীরটা চেয়ারের সাথে লাগানো, কিন্তু এই মানুষটার শরীরটা চেয়ারের উপরে লাগানো অবস্থায় আছে, সেজন্য আমরা অনটা ব্যবহার করব। অধিকাংশ ক্ষেত্রে অন ব্যবহার করে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারবো। আচ্ছা, এবার একটু খেয়াল করি, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। আচ্ছা, দিস ইজ রিফাত, এটা হলো রিফাত। দিস ইজ রিফাত, এটা হলো রিফাত। আই এম রিফাত, আমি হলাম রিফাত। আই এম স্টাডিং, বলছে আমি এখন পড়াশোনা করছি, এখন এটা কোত্থেকে নিয়েছি, এই যে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে অক্সিলারি ভার্ব, স্টাডি এটা হচ্ছে মূল ভার্ব। তো মূল ভার্বের সাথে যখন শেষে আইএনজি যুক্ত করলাম তখন বর্তমান সময়ে কাজ করছে এরকম অর্থ দিচ্ছে। আই এম স্টাডিং, আমি এখন পড়াশোনা করছি। আই এম রিডিং বুকস, আমি এখন বই পড়ছি। আচ্ছা, আই এম লার্নিং ইংলিশ, আমি এখন ইংলিশ শিখছি। আই এম সিটিং অন আ চেয়ার, আমি এখন চেয়ারের উপর বসে আছি। আচ্ছা, নিচে এখানের মধ্যে আপনাদের সুবিধার্থে বাংলাগুলো দেওয়া হলো, এখান থেকে মিলাই নেবেন। যদি কোনো একটা জায়গার মধ্যে না বুঝেন তাহলে আমাকে পার্সোনালি নক দিবেন, ইনশাআল্লাহ আমি বুঝাই দিব। আচ্ছা, তারপরে এখানের মধ্যে খেয়াল করেন, লার্ন মানে হচ্ছে শিখা আর টিচ মানে হচ্ছে পড়ানো। আচ্ছা, এখানের মধ্যে একটু আমাদের জিনিসগুলা বোঝার জন্য আমি যদি আরবির মধ্যে যাই তখন হচ্ছে যেমন দেখেন আরবির মধ্যে হচ্ছে যদি আমরা নাসরা ইয়ানসুরু, আচ্ছা খরাজা দিয়ে বলে খরাজা ইয়া খুরুজু, এটা হচ্ছে বাবে নাসারা ইয়ানসুরু এর মাসদার। আচ্ছা, তো খরাজা ইয়া খুরুজু মানে হচ্ছে সে বের হলো। আর যখন একই মাসদারকে যখন আমরা বাবে ইফআল থেকে ব্যবহার করি তখন হয় আখরাজা ইউখরিজু, অর্থাৎ তাকে বের করা হলো, এরকম অর্থ দেয়, তাকে বের করা হলো। ঠিক এখানে মধ্যে দেখেন লার্ন মানে হচ্ছে শিখা আর টিচ মানে হচ্ছে পড়ানো।
সহজ নিয়ম। লার্ন মানে হচ্ছে নিজে শেখা, আর টিচ মানে হচ্ছে আপনি নিজে শিক্ষক হয়ে অপরকে, ছাত্রদেরকে পড়ান। এখানের মধ্যে আমরা এই দুইটার মধ্যে একটু এদিক সেদিক করে ফেলি। লার্ন মানে হচ্ছে নিজে শেখা, আর টিচ মানে আপনি অপরকে শিক্ষা দেওয়া, ভাবে ইফালের মতো। আচ্ছা, তারপর আমরা একটু সামনের দিকে যাই। আমাদের মোটামুটি যেটা প্রেজেন্ট টেন্সের নিয়ম ছিল, তার মধ্যে আমরা মোটামুটি প্রেজেন্ট টেন্সের গুলা শেষ করেছি। এখন আমরা যাব অতীতকালের কথা কিভাবে আমরা বলবো। আচ্ছা, এখানের মধ্যে অতীতকালের কথার মধ্যে কিভাবে রয়েছে দেখেন। প্রথমে একটা সাবজেক্ট থাকবে। সাবজেক্ট মানে হচ্ছে যিনি কাজ করেন, কর্তাকে বলা হয় সাবজেক্ট। আচ্ছা, আর প্রেজেন্টের সবগুলো কি করানো হয় নাকি? জি জি, এখানের মধ্যে শুধুমাত্র প্রথমে দুইটা নিয়ে আলোচনা করছে, যেহেতু সহজ দুইটা, বাকিগুলো আসতেছে। মানে হচ্ছে প্রত্যেক টেন্সের হচ্ছে চারটা গঠন প্রণালী থাকে। একটা হচ্ছে মনে করেন সিম্পল, তারপর হচ্ছে এখানের মধ্যে প্রথমে হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল বলা হয়, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম করে আসবে। তো আমাদের এখন প্রথম দুইটা জি, এখন প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস আপনাদেরকে পড়ানো হয়েছে। জি। আচ্ছা, আমরা এখন পাস্টের দিকে যাচ্ছি, পাস্ট ইনডেফিনিটের দিকে যাচ্ছি। আচ্ছা, সাবজেক্ট থাকবে, আর ভার্ব যেটা আছে এটা হচ্ছে ফার্স্ট টেন্স থাকবে। আচ্ছা, ফার্স্ট টেন্স মানে হচ্ছে একটা ভার্বের তিনটা রূপ হয়। যেমন আপনারা জানেন হয়তো, এটা এটা হচ্ছে ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, প্লে, প্লেট, প্লেট, এরকম করে হয়। তো এটা কেমনে হয়? এটা হচ্ছে যেভাবে আমরা সফওয়াতুল মাসদার পড়েছিলাম আরবির মধ্যে, তো ওখান থেকে যখন আমরা ফেল গুলা গঠন করি, ঠিক এখানের মধ্যে এভাবে করে আমাদেরকে শিখতে হবে। এটা শেখার জন্য আপনারা চাইলে এফএম মেথড যে বইটা রয়েছে এটা কিনতে পারেন। এটা অনেক ভালো, এবং এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এটা রয়েছে ইনশাআল্লাহ। বইটার পিডিএফ যদি পাওয়া যায়, আমি আজকে দেখবো, যদি পিডিএফ পাওয়া যায় আমি গ্রুপে দিয়ে দিব, যদি না থাকে তাহলে আমি ছবি দিয়ে দিব, আপনারা দোকান থেকে কিনে নেবেন। এটা হচ্ছে এফএম মেথড বলা হয় ভোকাবুলারির জন্য, এবং এখানের মধ্যে প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ দেওয়া রয়েছে। এগুলো মুখস্থ বিদ্যার মতো, এখানে কোনো নিয়ম নাই। এটা মুখ দিয়ে যেভাবে আসে সেভাবে, যেভাবে আমরা ফাআলা ইয়াফআলু এরকম করে টান দিই, সরফে মনে করেন কি সগীর, ঠিক এভাবে করে আমাদেরকে টেনে টেনে এগুলো শিখতে হবে। আচ্ছা, এবার খেয়াল করে একটু করে, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব থাকবে, ভার্ব তার ফার্স্ট টেন্স অনুসারে থাকবে। আচ্ছা, এটা কিভাবে হবে? ওই যে একটা ভার্বের তিনটা রূপ রয়েছে, মাঝখানের তার গঠনটা থাকবে। যেমন ইট, এট, ইটেন, তো এখানের মধ্যে ইট, এট যেটা আছে একটা থাকবে। তখন ডু, ডিড, ডান, ডিডটা থাকবে। প্লে, প্লেট, প্লেট, এখানের মধ্যে প্লেট তা থাকবে। আচ্ছা, কাম, কেম, কাম, তো এখানের মধ্যে কেমটা থাকবে। আচ্ছা, এখন খেয়াল করেন, যেমন এখানের মধ্যে বলা হচ্ছে আই এট রাইস, এটা মূলে ছিল ইট, ইট থেকে এট হয়েছে, ইট থেকে এট হয়েছে। আচ্ছা, তাহলে বলতেছে এখানের মধ্যে আই এট রাইস, আমি ভাত খেয়েছি, সেই জন্য এটা অতীতকালের অর্থ দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট টেন্স। আচ্ছা, আমি ভাত খেয়েছি পূর্বে আর কি, এমন একটা অর্থ জন্য এটা আসে। আচ্ছা, আই এট রাইস, আই এট রাইস, আমি ভাত খেয়েছি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এই রুলস এটাকে আপনারা বুঝেছেন? জি আচ্ছা জি বুঝেছি। আচ্ছা, এবার সামনের দিকে যাই। দিস ইজ সামিহা, এটা হলো সামিহা। রুলস হচ্ছে কি, সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে যে ভার্বটা থাকবে ওই ভার্বের ফার্স্ট ফর্মটা থাকবে। আচ্ছা, আমি পূর্বে কিছু করেছি এরকম অর্থ দিবে। বলছে কি, দিস ইজ সামিহা, এটা হলো সামিহা। আই এম সামিহা, আমি হলাম সামিহা। এখানে এম মানে হলাম অর্থ দিচ্ছি আমি। আই এট ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করেছি আর কি। এট মানে হচ্ছে খাওয়া, গ্রহণ করা, নেওয়া। ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের নাস্তা। তারপর হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল, গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, গিয়েছি। গিয়েছে। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। ঠিক আছে, ও গতকাল পড়েছিলাম গু যখন আসে তখন এটার সাথে সাথে একটা কি আসে, টু আসে। তো ওয়েন্ট এটা যেহেতু গু এর থেকে পরিবর্তন হয়েছে, সেজন্য ওয়েন্ট এর সাথে সাথেও টু আসবে। আচ্ছা, আই ওয়েন্ট টু স্কুল, আমি কি বিদ্যালয়ে গিয়েছিলাম। আই লার্নড, আই লার্নড ইংলিশ, আমি কি ইংলিশ শিখেছিলাম। আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস, আমি খেলা করেছিলাম আমার বন্ধুদের সাথে। তো মেয়ে যেহেতু বান্ধবীদের সাথে। আচ্ছা, আই প্লেড, আমি খেলা করেছিলাম, উইথ সাথে, মাই আমার, ফ্রেন্ডস মানে হচ্ছে বান্ধবী বলি এখানে, যেহেতু উনি মেয়ে সেজন্য। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি।
জি আচ্ছা, এবার এখানে দেখেন জি হুজুর, ভালো বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখেন তার কোনটা বোঝার নাই? স্যার। হ্যাঁ, বুঝতে আই পেরেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখেন এখানের মধ্যে স্যার ইট, ইট থেকে এট, গো থেকে ওয়েন্ট, লার্ন থেকে লার্নড, ফ্লাই থেকে প্লেড। এই যে এটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে নোট দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্ম। দেখুন ইট থেকে এট, গো থেকে ওয়েন্ট, অর্থাৎ ইট এটার ফার্স্ট ফর্ম হচ্ছে এট, ইট এট, আর গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, লার্ন এর ফার্স্ট ফর্ম হচ্ছে লার্নড, প্লে এর ফার্স্ট ফর্ম হচ্ছে প্লেড। অর্থাৎ ইট মানে হচ্ছে খাওয়া, আর এট মানে হচ্ছে খেয়েছিলাম, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন মানে হচ্ছে শিখেছিলাম, প্লে মানে হচ্ছে খেলা করা, প্লেট মানে হচ্ছে খেলেছিলাম। আচ্ছা, দিস ইজ করিম, এটা হলো করিম, আই এম করিম, আমি হলাম করিম। আই ওয়াক আপ, ওয়াক আপ এটা হচ্ছে একটা প্রেস, অর্থাৎ এই যে নিচের মধ্যে দেওয়া আছে ওয়াক আপ, ওয়াক আপ মানে হচ্ছে জাগ্রত হওয়া, উঠা। আচ্ছা, বলছে আই ওয়াক আপ, আমি জাগ্রত হই, আমি উঠি। সময়ের আগে সবসময় প্রিপোজিশন এট বসে, এট, খেয়াল করেন এখানে এট, অর্থাৎ হচ্ছে সময় মানে হচ্ছে আমরা বুঝি একটা দিন হচ্ছে দিনে রাতে মিলে হয় 24 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে যখন আমরা 7টা 8টা 9টা 10টা বুঝাই, তখন এটা 24 ঘন্টা থেকে হচ্ছে এক এক টুকরা অংশ। তো প্রিপোজিশন নিয়মটা হচ্ছে যদি বড় জিনিসের মধ্যে ছোট জিনিসকে বোঝাই তখন এট বসে, আর যদি পুরো জিনিসকে বোঝাই তখন ইন বসে। আচ্ছা, যদি মনে করেন এখানে ঢাকা বুঝিয়েছে, তো ঢাকার ভিতরে যদি কোনো একটা গ্রামকে বোঝাই তখন হচ্ছে এট বসবে, আর যদি পুরো ঢাকাকে বোঝাই তখন হচ্ছে ইন বসবে। ইন এবং এট, ছোট ক্ষেত্রে এট বসে, বড় ক্ষেত্রে ইন বসে। আচ্ছা, আই ওয়াক আপ এট 7 AM। আচ্ছা, বলছে আই ওয়াক আপ, আমি জাগ্রত হই এট 7 AM, অর্থাৎ হচ্ছে সকাল 7টার সময় আমি কি জাগ্রত, আহ বলছে কি 7টার সময় আমি উঠি বা জাগ্রত হয়েছি, বলেন। আচ্ছা, তারপর হচ্ছে আই আই এট মাই ব্রেকফাস্ট, আই এট আমি খেয়েছি, এখানে হচ্ছে কি আমি খেয়েছিলাম, মাই আমার ব্রেকফাস্ট হচ্ছে সকালের নাস্তা। আই ওয়র, ওয়র শব্দের অর্থ হচ্ছে পরিধান করা, অর্থাৎ ওয়ার থেকে ওয়র, ওয়ার মানে হচ্ছে পরিধান, কোনো কাপড় চোপড় পরা আর কি। তো এটার থেকে ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়র, আই ওয়র, আই ওয়র মাই ক্লথস, ক্লথস যেহেতু একজন মানুষের প্যান্ট শার্ট সব মিলিয়ে অনেক কাপড়, যার কারণে সেজন্য ক্লথস এখানে হচ্ছে প্লুরাল আনা হয়েছে, শেষে ইএস যুক্ত করা হয়েছে। আচ্ছা, কোন শব্দের শেষে এস যুক্ত করা হয় এবং কোন শব্দের শেষে প্লুরাল ক্ষেত্রে ইএস যুক্ত করা হয় এটি সামনে আলোচনা আসতেছে। আই ওয়র মাই ক্লথস, এবং আমি আমার কাপড় পরিধান করেছিলাম। আই ওয়েন্ট টু মাই অফিস, আমি গিয়েছিলাম আমার অফিসে। আই ফিনিশড, ফিনিশড মানে হচ্ছে শেষ করা। আচ্ছা, আই ফিনিশড আমি শেষ করেছিলাম মাই অফিস ওয়ার্ক, আমার অফিসের কাজ। আচ্ছা, তারপর এখানে হচ্ছে ওয়াক আপ, ওয়াক আপের এখানে হচ্ছে কি ওক আপ, ওয়াক আপ এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়াক আপ। আচ্ছা, তারপর হচ্ছে মাই মানে হচ্ছে আমার, তার হচ্ছে ওয়ার অর্থ হচ্ছে পরিধান করা, এখান থেকে হচ্ছে ফার্স্ট হচ্ছে ওর। আচ্ছা, তারপর এখানের মধ্যে এখানে হচ্ছে ফার্স্ট টেন্সের যেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট আছে সেটা আমাদের শেষ হয়েছে, এখানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা আনে নাই। এবার আসতেছে আমাদের ফিউচার, ফিউচারের স্যার আগের স্যার বলেন। একটু উপরের দিকে গেলে। আচ্ছা, জি, এখন আই এট মাই ব্রেকফাস্ট, এখানে আপনি বললেন খেয়েছিলাম, হুম। তাহলে খেয়েছি হবে না? এটা কোন সময় খেয়েছি হয় এবং কোন সময় খেয়েছিলাম হয় একটু বুঝাই দিলে। ও আচ্ছা আচ্ছা, মানে খেয়েছি খেয়েছিলাম একই কথা আসলে ধরতে গেলে, মানে খেয়েছি, এটা খেয়েছি যে কথাটা এটা মানে বর্তমানের জন্য চলে আসে, তো খেয়েছিলাম বললে এটা অতীতের জন্য ভালো করে বোঝায় আর কি। হ্যাঁ, দেখেন জি। খেয়েছিলাম, তো এখানের মধ্যে বলছি 7টায় উঠেছি, নাস্তা খেয়েছি, খেয়েছি খেয়েছিলাম একই কথা ধরতে গেলে, এটা হচ্ছে ফার্স্ট টেন্সে পড়ে, অসুবিধা নেই, আপনি বলতে পারবেন, খেয়েছিও বলতে পারবেন, খেয়েছিলামও বলতে পারবেন, মোটামুটি আপনার কথাটা হচ্ছে অতীতে বোঝালে হবে। জি ক্লিয়ার? জি আচ্ছা, তারপর হচ্ছে আমি ভবিষ্যতে কোনো কাজ করব, এরকম অর্থ দিতে একটা উইল অতিরিক্ত ব্যবহার করব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব উইল। উইল মানে হচ্ছে ভবিষ্যতে করব এরকম, আর যদি ওয়েল আসে মানে হচ্ছে WELL ওয়েল, তখন হচ্ছে ভালো অর্থ দেয় যদি আই এর পরিবর্তে ই আসে। আচ্ছা, এবার বলছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে উইল থাকবে, সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে উইল থাকবে। আচ্ছা,
তারপর এটা হচ্ছে আমি কিছু করব, কখন? ভবিষ্যতে, এখনো করে নেই, সামনে করব, এরকম অর্থ দেওয়ার জন্য এই রুলস এটা আমরা আনবো। আচ্ছা, খেয়াল করে একটু, যেমন বলা হচ্ছে উইলের পর আবার আমাদেরকে ভার্ব আনতে হবে, মূল ভার্ব। যে কাজটি আপনি করবেন ওই কাজটির জন্য একটা মূল ভার্ব আনতে হবে, এবং মূল ভার্বের এই যে প্রথমে পড়েছিলাম প্রেজেন্ট টেন্সের জন্য যে গঠনটা, ওই গঠনটা আমাদের আনতে হবে, এখানে ফার্স্ট হবে না। অর্থাৎ ফিউচারের মধ্যেও হয় প্রেজেন্ট ফর্ম, ফিউচারের মধ্যেও হয় প্রেজেন্ট ফর্ম ভার্বের। আচ্ছা, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এখানে খাবো কেন? ভবিষ্যতের অর্থ দিচ্ছে উইলের জন্য। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আচ্ছা, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আচ্ছা, তারপর আমরা প্র্যাকটিসের মধ্যে যাই। আই উইল, তারপর হচ্ছে একটা ভার্ব থাকবে, আমি কিছু করব ভবিষ্যতে, এরকম অর্থ দিবে। আচ্ছা, দিস ইজ নাফিসা, এটা হলো নাফিসা। আই এম নাফিসা, আমি হলাম নাফিসা। আই উইল গো টু কক্সবাজার, বলছে আমি কক্সবাজারে যাব। আই উইল বাই আ প্লেন টিকেট, বলছে আই উইল বাই, বাই মানে হচ্ছে ক্রয় করা। আই উইল বাই, আমি ক্রয় করব একটি প্লেন টিকেট, বিমান টিকেট। আচ্ছা, আই উইল ফ্লাই অন এ প্লেন। আচ্ছা, ফ্লাই মানে হচ্ছে ওড়া, তারপর হচ্ছে আমি উড়বো। অন মানে হচ্ছে এখানে হচ্ছে তার ধারা আর কি, ধারা অর্থ দিচ্ছে একটি প্লেন, মানে প্লেনের মাধ্যমে আমি উড়বো। আচ্ছা, প্লেনের মাধ্যমে আমি উড়বো বা চড়বো বা যাবো, এরকম। তারপর হচ্ছে আই উইল ইট লাঞ্চ, আমি দুপুরের খাবার খাবো। আচ্ছা, স্যার তারপরে অনটা কোন ক্ষেত্রে হয়? হুম, অন কোন ক্ষেত্রে হয়? অন বলেছিলাম, যদি প্রিপোজিশনের ব্যবহার তো অনেক রকম, যে এখানের মধ্যে আমরা আরবির মধ্যে যেমন ফি এর ব্যবহার করি না, তো দেখা যায় সেলা অনুসারে অনেক রকম অর্থ দেয়, অনেক সময় আলা এটাও ফি এর অর্থ দেয়। তো এখানের মধ্যে অন শব্দের অর্থ হচ্ছে এমনি উপরে। কিরকম উপরে? যেমন আপনি এখন বসা আছেন কোন একটা চেয়ারের উপর, তো আপনার শরীরটা যখন ওই জিনিসের সাথে লাগানো থাকে, তখন ওই জিনিসটার উপরে বোঝাতে আপনি অন ব্যবহার করবেন। তো এখানে বলছে আই উইল ফ্লাই অন আ প্লেন, আমি একটা প্লেনে উড়বো। তো এখানের মধ্যে আই উইল ফ্লাই, আমি উড়বো, অন আ প্লেন, একটি প্লেনের উপরে। তো ওই ব্যক্তি যখন উড়বে তখন ওই ব্যক্তির শরীরটা কিন্তু বিমানের সাথে লাগানো থাকবে, ঠিক আছে না? জি ঠিক আছে। সেই জন্য ওই অন অন এটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জিনিসটা যখন আপনার শরীরের সাথে লাগানো থাকবে তখন আমরা অন ব্যবহার করব। আচ্ছা, তারপর হচ্ছে আই উইল, তারপর হচ্ছে ভার্ব, আমি কিছু করব ভবিষ্যতে, এরকম অর্থ। পুরুষের ক্ষেত্রে একটু প্র্যাকটিস করি। দিস ইজ রুবেল, এটা হলো রুবেল। আই এম রুবেল, আমি হলাম রুবেল। টুডে, আজ। আই উইল ব্রাশ মাই টিথ, আমি কি দাঁত ব্রাশ করব। দেখুন, আই উইল ব্রাশ, আমি ব্রাশ করব। মাই, আমার, টিথ মানে হচ্ছে দাঁত। আচ্ছা, দেন, তারপর, দেন এটি তারপর অর্থ দেয়, দেন তারপর। আমরা কথা বলার সময় বলতে হবে দেন তারপর, এরকম। আই উইল ইট ব্রেকফাস্ট, আই উইল ব্রেকফাস্ট, আমি নাস্তা খাবো। দেন তারপর, আই উইল গেট রেডি ফর স্কুল, বলছে কি আমি রেডি হব, প্রস্তুতি গ্রহণ করব। ফর মানে জন্য, স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার জন্য কি আমি রেডি হব। আচ্ছা, তারপরে এখানের মধ্যে বলা হচ্ছে ওয়াক আপ মানে হচ্ছে, এটা তো পূর্বে পড়েছিলাম, পূর্বে রুলসটা এখানে আবার আনা হয়েছে। এবার আমাদের যে রুলসটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের 3 নম্বরটা, অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা পড়েছি, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা পড়েছি। এখন যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, সেটা হচ্ছে আই হ্যাভ, আই হ্যাভ। আচ্ছা, হ্যাভ যখন আসবে তখন এটার পরবর্তীতে যদি আমরা কোনো ভার্ব আনি, তখন এটা সব সময় 3 নম্বর ফর্ম হবে, অর্থাৎ ইট, এট, ইটেন, এরকম ইটেনটা আসবে। গো, ওয়েন্ট, গান, গানটা আসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলাকে বলা হয় হ্যাভ ভার্ব। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টা আসে, তখন তার পরবর্তী যদি আমরা মূল ভার্ব আনি, তখন মূল ভার্বের 3 নম্বর রূপটা আমাদের আনতে হবে, এটা একটা রুলস। এখন যেটা হবে, যদি আমরা হ্যাভ এর পর যদি কোনো আমরা ভার্বকে না আনি, হ্যাভ এর পরে যদি আমরা কোনো একটা নাউনকে আনি, তখন এই হ্যাভ এর অর্থ দিবে আছে। আমরা কি বুঝতে পারছি? জি। আচ্ছা, পারছি। আচ্ছা, খেয়াল করেন, আই হ্যাভ, আমার কিছু আছে, এরকম অর্থ দিবে। অর্থাৎ হ্যাভ এর পরে কোনো ভার্ব বসবে না, শুধুমাত্র হ্যাভ এর পরে একটা নাউন বসবে, একটা ইসিম বসবে। যেমন আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার কলম আছে, আপনার মোবাইল আছে, আপনার এই আছে, আপনি আপনার যত কিছু আছে সবকিছু আপনি এটা দিয়ে বলতে পারবেন। আচ্ছা, যেমন উনি কি বলতেছে যে ওনার একটা ব্যাগ
আছে, তারপর হচ্ছে ওনার একটা বল আছে, এটা কিভাবে বলবো? বলছে আই হ্যাভ আ ব্যাগ, আমার একটি ব্যাগ আছে। এ মানে একটি, আমার একটা ব্যাগ আছে। আই হ্যাভ আ ফুটবল, আমার একটা ফুটবল আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আই হ্যাভ, অর্থাৎ আই হ্যাভ এর পরে যদি আমরা কোনো একটা নাউনকে বসাই তখন আছে অর্থ দিবে। আচ্ছা, দিস ইজ মিনহাস, এটা হলো মিনহাস। দিস ইজ মিনহাস, এটা হলো মিনহাস। এবার মিনহাজের কতগুলা জিনিস আছে দেখেন আশেপাশে। ওনার মোবাইল আছে, তারপর হচ্ছে ক্যালকুলেটর আছে, খেলনা আছে, তারপর হচ্ছে বল আছে, ঘড়ি আছে, খাতা আছে, অনেক কিছু। এগুলো আমরা এবার কিভাবে বলতে পারি দেখি। আই এম মিনহাস, আমি হলাম মিনহাস। আই হ্যাভ আ ব্যাগ, আমার একটি ব্যাগ আছে। আই হ্যাভ আ ফোন, আমার একটি মোবাইল আছে। আই হ্যাভ আ বাস্কেটবল, আমার একটি বাস্কেটবল আছে। আই হ্যাভ আ ক্লক, আমার একটি ঘড়ি আছে। আচ্ছা, আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ আ ক্যালকুলেটর, আমার একটি ক্যালকুলেটর আছে। আচ্ছা, আই হ্যাভ আ টয় কার, আমার একটি হচ্ছে কি খেলনার গাড়ি আছে। টয় মানে হচ্ছে খেলনা, টয় মানে খেলনা, কার মানে হচ্ছে গাড়ি। তো আই হ্যাভ আ টয় কার, আমার একটি খেলনার গাড়ি আছে। আই হ্যাভ মেনি থিংস, মেনি মানে হচ্ছে অনেক, থিংস মানে হচ্ছে জিনিস। তাহলে আমরা বলতে হ্যালো, পারি আই হ্যাভ মেনি থিংস, আমার অনেক জিনিস আছে। আচ্ছা, তারপরে এখানের মধ্যে বলা হচ্ছে টয় কার মানে হচ্ছে খেলনা গাড়ি, খেলনা গাড়ি। মেনি থিংস মানে হচ্ছে অনেক জিনিস পাতি। আচ্ছা, খেয়াল করুন, টয় কার মানে হচ্ছে খেলনা গাড়ি, আর মেনি থিংস মানে হচ্ছে অনেক জিনিস পাতি। আচ্ছা, আপনাদের যদি কারো কোনো কথা না থাকে তাহলে মিউট করে রাখেন। আপনারা কথা বললে আমার ক্লাস হ্যালো। করাতে তো অসুবিধা হচ্ছে। টয় কার আমি মানে হচ্ছে একটা কিছু খেলনা বলছিলাম। গাড়ি। বলেন। ওটা হলো ওই আপনি একটু উপরে উপরে মানে এ এর মধ্যে আপনার উচ্চারণটা হুম, আই হ্যাভ এ ফোন হবে না, আই হ্যাভ আ ফোন। এটাও সঠিক সুন্দর উচ্চারণ হচ্ছে আ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আ বলে তাহলে এটা হচ্ছে মরার উচ্চারণ। মানে এটা হচ্ছে কেউ এ উচ্চারণ করে, কেউ আ উচ্চারণ করে, কেউ এই উচ্চারণ করে। সেই জন্য সহজ সুন্দর হচ্ছে আ, সংক্ষেপ আমরা বলি আ। এটা হচ্ছে সুন্দর নিয়ম। আপনার I বিভিন্ন have স্পোকেন বিভিন্ন স্পোকেন বা বড় বড় লেকচারের মধ্যে দেখলে আপনি দেখতে পারবেন ওরা আ বলে। হুম, আচ্ছা, আচ্ছা আর গেট শব্দটা কখন বসে? গেট, জি, যে আই উইল গেট রেডি ফর মাই অফিস, উপরে দেখলাম যে হ্যাঁ, গেট শব্দটা। আচ্ছা। এখানের মধ্যে হচ্ছে গেট শব্দের অর্থ হচ্ছে এমনি পাওয়া। আচ্ছা, কোন জায়গায় দেখি? তো আই উইল এখানে। গেট রেডি। আচ্ছা, আই উইল রেডি, গেট যদি এখানের মধ্যে, যেমন এখানের মধ্যে বলছে আমি স্কুলের জন্য প্রস্তুতি হব। তো এখানে গেট রেডি মানে হচ্ছে প্রস্তুতি, ফর জন্য স্কুল। আই উইল গেট, গেট মানে নিব হচ্ছে না। পাওয়া, এরকম অর্থ। পাওয়া, নিব, এরকম অর্থ দিচ্ছে আর কি। আর যদি এই জায়গার মধ্যে নাও বলেন অসুবিধা হবে না। আই উইল রেডি ফর স্কুল, আমি কি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি, এরকম অর্থ হবে। অনেক সময় মনে করেন প্রিপোজিশন গুলা বিভিন্ন রকম করে আসে এরকম। আর স্পোকেন করার ক্ষেত্রে আপনি মোটামুটি মূল শব্দটা বলে দিতে পারলে হবে। যেমন এখানের মধ্যে আমরা মিশরের মধ্যে থাকি, তো এখানে রুল হচ্ছে কি কাম সা, মানে কয়টার মানে কতটা বাজছে এরকম আমরা যদি জিজ্ঞেস করি এরকম না, কিন্তু ওরা বলে যে না, সা কাম, সাটা আগে বলে তারপর কামটা বলে পরে। তো মোটামুটি স্পোকেনের ক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে আপনি মোটামুটি মূল শব্দ বলে আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারলে এটা হচ্ছে স্পোকেন। আপনি প্রত্যেকটা রুলস কথার মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু এরকম না, এতটুকু মাথায় আসবে না আপনার। মোটামুটি বলতে 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 আপনি মূল শব্দটা বললে যিনি কথা বলতেছে উনি বুঝে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে টয় কার মানে হচ্ছে খেলনা গাড়ি, আর মেনি থিংস মানে হচ্ছে অনেক জিনিস পাতি। আচ্ছা, দিস ইজ রিফা, এটা সরি, দিস ইজ রিতা, এটা হলো রিতা। আই এম রিতা, আমি হলাম রিতা। আই এম বিজি, আমি হলাম ব্যস্ত। আই হ্যাভ আ মিটিং এট 3 PM, বলতেছে কি আই হ্যাভ, আমার রয়েছে, আমার আছে আর কি, এ মিটিং, একটি মিটিং। আচ্ছা, এট 3 PM, বিকেল 3টায়। আচ্ছা, আই হ্যাভ ওয়ার্ক, আই হ্যাভ ওয়ার্ক, আমার একটি কাজ আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কি আছে, কলম আছে। আচ্ছা, তাহলে আই হ্যাভ ওয়ার্ক, আমার কাজ আছে। আই হ্যাভ আ পেন, আমার একটি কি আছে, কলম আছে। আচ্ছা, এবার সামনের দিকে যাই। তারপর আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে হ্যাভ থাকবে। তখন আমাদের কি দিবে, আছে এরকম অর্থ দিবে, অধিকার অর্থ দিবে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আই হ্যাভ থাকবে এবং একটা টু অতিরিক্ত থাকবে। মানে হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পাশাপাশি একটা হ্যাভ থাকবে, হ্যাভ এর পাশাপাশি আবার একটা টু থাকবে। তখন অর্থটা কি হবে, আমার কিছু করতেই হবে। যেমন আমরা বলি না,
কোন একজন ব্যক্তির সফলতা দেখছি, তো আমি বলছি কি আমার এটা করতেই হবে, আমার একটা গাইতেই হবে, আমার এখানে যাইতেই হবে, এরকম যেটা যাইতে এরকম অর্থ দেয়, তখন আমরা কিন্তু আই হ্যাভ টু ব্যবহার করব। আচ্ছা, একটু খেয়াল করি, আমার কিছু করতে হবে এরকম কথা বলতে আমরা আই হ্যাভ টু বলবো। যেমন এখানের মধ্যে বলা হচ্ছে কি আই হ্যাভ টু ইট রাইস, আমার ভাত খেতে হবে, আমার ভাত খেতে হবে। অর্থাৎ আপনার পেটের মধ্যে খিদা লাগছে, এখন আপনি আপনার বন্ধুদেরকে বলছেন আমার ভাত খেতে হবে, তো খেতেটা এখানে থেকে দিয়েছি, এর টুটা থেকে দিয়েছি। এটা ধরতে গেলে হয় ইনফিনিট। ইনফিনিটটা একটু করে আমি যদি সংক্ষেপ আলোচনা করি বুঝবেন, যদি কোনো মূল ভার্বের শুরুতে যদি টু লাগানো হয় তখন থে অর্থ দেয়, যেটা আরবির মধ্যে আসে। যদি ফেলে মুজারার শুরুতে যদি আন আসে তখন আনটা আনে মাজদার দেয়, অর্থাৎ পরবর্তী শব্দটাকে মাজদারের অর্থে রূপান্তর করে। যেমন আইয়া ফাআলা, কাজটি করতে, এরকম অর্থ দেয়। ঠিক এখানের মধ্যে হচ্ছে টু ইট, খেতে, টু স্লিপ, ঘুমাতে, টু গো, যেতে। আপনারা কি বুঝতে পারছেন এটা? আচ্ছা, থে এরকম অর্থ দিবে। আচ্ছা, আই হ্যাভ মূলটা ছিল আই হ্যাভ, টুটা ভার্বের পূর্বে আনা হয়েছে। তাহলে আই হ্যাভ টু ইট রাইস, আমার ভাত খেতে হবে। আই হ্যাভ টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলতে হবে। আচ্ছা, এটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস দেখি। আই হ্যাভ টু, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে। দিস ইজ মাইশা, এটা হলো মাইশা। আই এম মাইশা, আমি হলাম মাইশা। আই হ্যাভ এন এক্সাম টুমরো, খেয়াল করেন, আই হ্যাভ আমার রয়েছে, এন এক্সাম একটি পরীক্ষা, টুমরো আগামীকাল। আই হ্যাভ টু স্টাডি আমার পড়াশোনা করতে হবে। আচ্ছা, আই হ্যাভ টু রিড চ্যাপ্টার 5 আমার পড়তে হবে পঞ্চম অধ্যায়। আচ্ছা, চ্যাপ্টার মানে এখানে অধ্যায় বলি, তবে হচ্ছে আই হ্যাভ টু পাস দ্য এক্সাম, আমার পরীক্ষার মধ্যে পাস করতে হবে। আই হ্যাভ টু পাস আমার পাস করতে হবে দ্য এক্সাম পরীক্ষায়। আচ্ছা, স্যার বলেন। আচ্ছা, এই একটু উপরে উঠছি স্যার। বলেন এখানে। আর স্যার ওই এখানে এখানকার বিষয় হচ্ছে, না ঠিক আছে স্যার, আর 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 করতে হবে না। ওই আর কি নিছে, ওই স্টাডি এবং রেট, যেমন কালকে আপনি বলছেন, যেমন আমি ক্লাস 3 তে পড়ি, আমরা তো সচরাচর পড়েছে আই এম ইন ক্লাস 3। হুম, আপনি বললেন আই স্টাডি, হুম, তা এখানে আই হ্যাভ টু স্টাডি। হুম, আমার পড়তে হবে, তখন রিড এটা হচ্ছে পড়াশোনা বোঝায়। হ্যাঁ পড়াশোনা বোঝায়। ঠিক আছে, একবার বলছে সুন্দর করে, পড়াশোনা আর বোঝায়। রিড মানে পড়া, এখন পড়তেছি বা বই পড়তেছি এরকমটা বলা। জি জি জি, এরকম বোঝায়। মাশাআল্লাহ। স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, যে বলে যে তুমি কোথায় পড়াশোনা করো এরকম, তো উনি উত্তর দেয় আমিও মানে পড়া। হুম, স্যার, জি বলুন। আর যদি আমি বলি যে আমি একজনকে পড়াই, তাহলে কি হবে? হ্যাঁ, তখন আপনি রিড বলবেন, রিড বলতে হবে, মানে পড়ায় আর কি। দিদিদের ক্ষেত্রে যখন পড়াশোনা হয় তখন স্টাডি বলবেন। হুম, কিরকম স্যার, একটু উদাহরণ দিয়ে বলেন তো স্যার। হুম, মানে অতটা মানে কিরকম? আমি পড়াই, হুম, মনে করেন যে আমি আমি- ক্লাস আমি ক্লাস 8 এর একজন। আমি তাকে পড়াই, এটা হচ্ছে আই টিচ হিম, আমি তাকে শিক্ষা দিই বা আমি তাকে পড়াই, এরকম অর্থটা দিতে পারবেন। হিম মানে হচ্ছে তাকে, আরবিতে কেমন হবে স্যার? আরবিতে আই টিচ হিম। হুম, হুম, আরবিতে স্যার কি হবে? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনি যখন আরবিতে থাকবো তখন আপনি আরবির ক্লাসে এটা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, আরবিটা। এখানে যেহেতু অনেকে শুধু ইংরেজির মধ্যে আছে তো সেজন্য। আচ্ছা, তারপর আমরা একটু খেয়াল করি, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে। আচ্ছা, দিস ইজ জারিন, এটা হলো জারিন। আই এম জারিন, আমি হলাম জারিন। আই এম হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। আচ্ছা, মানে ক্ষুধা পাওয়া আর কি। আই এম হাংরি, আমি হলাম ক্ষুধার্ত। আই হ্যাভ টু গো আউটসাইড, বলছে কি আই হ্যাভ টু গো, এখানে দেখেন আমার আউটসাইড মানে হচ্ছে বাহিরে, আমার বাহিরে যেতে হবে এরকম। তারপর হচ্ছে আই হ্যাভ টু বাই গ্রোসারিস, বলছে এখানের মধ্যে কোথায় আমার করতে হবে। তারপর হচ্ছে আই হ্যাভ টু কুক, আমার রান্না করতে হবে। দেন তারপর আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে। আচ্ছা, তারপর এখানের মধ্যে আমরা যেটা পড়েছিলাম মোটামুটি আমাদের রুলসটা ছিল যে সাবজেক্টের পর যদি একটা হ্যাভ আসে, হ্যাভের পর যদি টু আসে তখন আমার কিছু করতে হবে এরকম অর্থ দিবে। আচ্ছা,
এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আই ওয়ান্ট। আচ্ছা, আই ওয়ান্ট মানে হচ্ছে আমি কিছু চাই, যেটা আরবির মধ্যে বলা হয় উরিদু। আর মিশরীয়রা বলে আইস। আইস মানে হচ্ছে আমি কিছু চাই। আই ওয়ান্ট আমি কিছু চাই। যেমন আমি কিছু একটা চাই, এরকম কথা বলতে আমরা আই ওয়ান্ট বলবো। যেমন আপনি দোকানে গিয়েছেন, দোকানে গিয়ে আপনি বলতেছেন যে আমি একটা বল চাই, আমি একটা জুস চাই, আমি একটা কি যেটা চান সেটার নামটা আপনি বলে দিবেন শুধুমাত্র। যেমন আই ওয়ান্ট রাইস, আমি ভাত চাই। আই ওয়ান্ট আ ফুটবল, আমি একটি ফুটবল চাই। আচ্ছা, আই ওয়ান্ট মানে হচ্ছে আমি কিছু চাই, এরকম অর্থ দিবে। দিস ইজ নাসিফ, এটা হলো নাসিফ। আই এম নাসিফ, আমি হলাম নাসিফ। আই এম হাংরি, আমি হলাম ক্ষুধার্ত। আই ওয়ান্ট আ বার্গার, আমি একটি বার্গার চাই। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার, বলছে আমি এক গ্লাস পানি চাই। আচ্ছা, তারপর হচ্ছে আই ওয়ান্ট আ স্যান্ডউইচ, আমি একটি স্যান্ডউইচ চাই। আই ওয়ান্ট অ্যান আইসক্রিম, আমি একটি আইসক্রিম চাই। আচ্ছা, তারপর এখানের মধ্যে বলা হচ্ছে কি দিস ইজ তানজিম, এটা হলো তানজিম। আই এম তানজিম, আমি হলাম তানজিম। আই এম ভেরি রাইস, আমি হলাম খুবই ধনী। এখানে হচ্ছে রাইস মানে হচ্ছে একটা হচ্ছে রাইস মানে হচ্ছে ভাত, আর একটা হচ্ছে রিচ। রিচ মানে হচ্ছে পৌঁছা, আবার রিচ মানে হচ্ছে ধনী। তাহলে এখানে আই এম ভেরি রিচ, আমি হলাম খুবই ধনী। আই ওয়ান্ট বলছে কি আই ওয়ান্ট আ কার, আমি একটি কার চাই আর কি। আই ওয়ান্ট আ হাউস, আমি একটি বাড়ি চাই। আই ওয়ান্ট আ হেলিকপ্টার, আমি একটি হেলিকপ্টার চাই। আই ওয়ান্ট আ নিউ টিভি, আমি একটি নতুন টিভি চাই। আচ্ছা, আমরা পড়েছিলাম সাবজেক্টের পরে যদি ওয়ান্ট থাকে তখন আমার কিছু চাই এরকম অর্থ দিবে। যেটা আমরা পূর্বে পড়েছিলাম যদি সাবজেক্টের পর যদি হ্যাভ থাকে আমার কিছু আছে এরকম দিবে অর্থ। আই হ্যাভ আ কার, আমার একটি কার আছে। তো ওয়ান্টের ক্ষেত্রে আমরা পড়েছিলাম আই ওয়ান্ট আ ফুটবল, আমার একটি ফুটবল চাই। এখন যদি ওয়ান্টের পর যদি টু আসে তখন আমাদের অর্থটা কিভাবে হবে একটু খেয়াল করুন। আমি কিছু করতে চাই, আমি কিছু করতে চাই এরকম অর্থটা হবে। যেটা হ্যাভ টুর মধ্যে আমরা পড়েছিলাম যে আমার কিছু করতে হবে, আর এখন এটা হচ্ছে আমার কিছু করতে চাই। আচ্ছা, তারপর হচ্ছে খেয়াল করেন আমি কিছু